শেষমেশ রূপকে বিয়ে না করেই দর্শনাকেই জব্দ করে দিল তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতার মনটা খুব একটা ভালো নেই, প্রায় অস্থির হয়ে যাচ্ছে। আজ বাদে কাল বিয়ে, বারবার করে কোজাগরি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুই এই বিয়েটা মন থেকে করছিস তো? তখনও তোতা বলে, হ্যাঁ করছি। আর এর মধ্যে দর্শনা আসমানের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলে, তোমার ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, তোমাকে কিন্তু আসতেই হবে। আসমান বলে, আর কিছু বলবেন? না, আমার তো কাজ আছে সেই জন্যই। তখনই দর্শনা বলে, হ্যাঁ শুনলাম অবশ্য যে তুমি নাকি নতুন একটা কাজ পেয়েছো, পার্ট টাইম হোক ফুল টাইম হোক যাই হোক না কেন। তা বলছি কার সোর্সে পেলে? উদ্দালক বসুর সোর্সে তো পাওনি, তা কে তোমাকে রেকমেন্ডেড করলো? তখনই আসমান বলে, যেই করুক না কেন সে কথা নিশ্চয়ই আপনাকে বলবো না। আর একটা কথা, আপনি কেন বলুন তো আমার পিছনে পড়েছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তখনই দর্শনা বারবার করে একটা কথাই বলে, তোমাকে এই বিয়েতে আসতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যত যত নিয়ম আছে সবটা তুমি অ্যাটেন্ড করবে, বুঝতে পেরেছো? আর তখনই আসমান বলে, কেন বলুন তো, আপনি বা আমার কাছ থেকে এত কিছু চাইছেন কেন, কিসের জন্য? আসমানের কথা শুনে দর্শনা বলে, দেখো প্রথমে যদি আমি তোমাকে মেনে না নিয়েছিলাম, এখন তো তোমাকে মেনে নিয়েছি আমার বড় ছেলে বলে, তাই তুমি যদি না আসো তাহলে কি করে হবে বলো তো? সেই জন্যই তোমাকে বললাম, তাছাড়া আর কী বা হবে। এরপরই আসমান তখন বলে, আচ্ছা এই ব্যাপার, ভালো, তবে আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে তো সেই জন্য। আসমানের কথা শুনে দর্শনা বলে, আরে বাবা আমি বুঝতে পেরেছি, আমাদের সোসাইটিতে নিমন্ত্রণে আসা মানে অনেকটাই ধক্কি, তোমার তো সেরকম জামা কাপড় নেই, সে ঠিক আছে, আমি না হয় এক সেট পাঠিয়ে দেবো, চাইলে তুমি তোমার পরিবারের লোকজনকে নিয়েও আসতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এমনি আমরা অনেকজন লোককে বেশি করে ধরে রাখি, আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা, আর আয়োজন করব না সেটা তো হতেই পারে না। রূপের বাবা তখন বলে, কথা বলা হয়েছে, তুমি যে কীরকম টাইপের মানুষ আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারছি না। দর্শনা বলে, কেন, ভুল কি বলেছি? ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। এরপরে আসমান বলে, দেখুন আমার ভালো লাগছে না আপনার সাথে, এসব ব্যাপারে পরে কথা হবে বলে ফোনটা কেটে দেয়। আসমানেরও কষ্ট হয়, কিন্তু সেটা বুঝতে পারে না দর্শনা। দর্শনা তখন মনে মনে ভাবে, বেশ হয়েছে, এই ছেলেটাকে এখন ভালো করে জব্দ করতে হবে। অন্যদিকে রূপের বাবা তখন বলে, কী লাভ পেলে? কী লাভ পেলে ছেলেটাকে অপমান করে এভাবে কথা শুনিয়ে? নিজেকে খুব বলিহারি কেউ বলে মনে হচ্ছে নাকি? শোনো, এই সমস্ত করে কিন্তু কোনো লাভ নেই, একটা কথা মনে রেখো, তুমি যেগুলো করছো সেগুলোকে অন্যায় বলে, আর এই অন্যায় তুমি কিন্তু এর শাস্তি পাবে। দর্শনা বলে, আমি কোনো অন্যায় করিনি, যা করেছি তা সত্যি কথা, একদম ঠিক কথা। আর এই রূপ আমার ছেলে, ওকে কষ্ট দিয়েছে এই আসমান, আমি কি এত সহজে ছেড়ে দেবো নাকি? তাই কখনো না। এরপরেই তখন কোজাগরি বলে, আরে ময়ূরাক্ষী এসো এসো, তুমি ছিলে না, ভালোই লাগছিল না। এরপর খিলখিল বলে, মা তোমার শরীর ঠিক আছে তো? তখনই ময়ূরাক্ষী বলে, হ্যাঁ রে, আমার শরীর একদম ঠিক আছে। এর মধ্যেই অনুশ্রীর সাথে সবার আলাপ করিয়ে দেয় কোজাগরি। আর তখনই অনুশ্রী বলে, আরে অপরাজিতা দি, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমাকে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, অনেক দিন পর দেখা হলো। অপরাজিতা বলে, হ্যাঁ আসলে ব্যস্ত ছিলাম কয়েকদিন ধরে, আর ময়ূরাক্ষীকে নিয়েও একটু দোকানে যেতে হচ্ছে, তারপরে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, ওষুধের দোকান, এইসব নিয়ে একটু ব্যস্ত আছি আর কি। অনুশ্রী বলে, সত্যি ময়ূরাক্ষী দি, তোমার কষ্টটা দেখে খুবই কষ্ট লাগছে, কিন্তু জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না বলো। খিলখিলকে নিয়ে তুমি চিন্তা করো না, আমরা আছি তো, খিলখিলের পাশে আমরা থাকবোই। অপরাজিতা বলে, একদমই তাই, আমিও বলেছি এই কথাটা, আমরা এতগুলো মানুষ আছি, একটা মেয়েকে দেখে শুনে রাখতে পারবো না? সেটা কখনো হতে পারে? তোতা যেমন আমাদের কাছে খিলখিলও তেমন। এর মধ্যেই তখনই ঋত্বিক বলে, ও দাদাভাই, তোমার সাথে একটা কথা ছিল। উদ্দালককে বলে, বলছি ওই আসমান ছেলেটা, ও এমন কি মিরাক্কেল করলো গো, যে আমাদের নিউজ চ্যানেল থেকে বলছে ওর নাকি একটা ইন্টারভিউ নেবে। কথাটা শোনার পরেই তোতা একটু চমকে যায়। এরপর উদ্দালক বসু বলে, সাহস তো দিন দিন বেড়েই চলেছে ছেলেটার, একটা চাকরি পেয়েছে বলে পার্ট টাইম জব এখানে অনেক ছেলেই পায়। কি নিজেকে ভাবছে কে জানে, আমার জন্য আবার একটা পেন কিনে নিয়ে এসেছে, যেই পেনটা কিনা সব থেকে দামি। আমাকে বারবার করে সেধেছিল কিন্তু আমি নেইনি। এই সমস্ত ছেলেকে আমি খুব একটা পাত্তা দিই না। কি ভেবেছে ও উদ্দালক বসুকে এ সমস্ত দিয়ে কিনে নেবে? কখনো না, উদ্দালক বসুকে কেনা এত সহজ না। তার মধ্যেই ময়ূরাক্ষী বলে, আচ্ছা কি ব্যাপার নিয়ে কথা হচ্ছে, মানে কার সম্বন্ধে কথা হচ্ছে আমি বুঝতে পারছি না আর কি, তাই জানি এটা জিজ্ঞেস করা ঠিক না। তখনই কোজাগরি বলে, না না, কেন ঠিক না, আসলে আমি তোমাকে এই ব্যাপারটা নিয়ে পরে খোলাখুলি বলবো, এখন তুমি একটু শুনে নাও ব্যাপারটা। তখনই ঋত্বিক বলে, কিন্তু ও এমন কি করেছে যার জন্য এই কাজটা হলো? দাদাভাই তুমি কিছু বলো।
উদ্দালক বসু বলে, কি বলবো বলো তো ঋত্বিক, এসব ব্যাপারে আমি খুব একটা কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা ঠিক, ছেলেটা আমাদের ইউনিভার্সিটিতেই পার্ট টাইম জব পেয়েছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, এটা একদম ঠিক কথা। কিন্তু ওই ছেলেটাকে আমার খুব একটা বিশ্বাস বা ভরসা কোনোটাই হয় না। এর মধ্যেই কোজাগরি বলে, কি রে তোতা, তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোতা কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, পারছি না, আমি আর নিজের মধ্যেই কষ্টটা চেপে রাখতে পারছি না মা, আমার সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি জীবনটায় হেরে যাচ্ছি। আমি এখান থেকে পালাতে চেয়েছিলাম রূপকে বিয়ে করে, কিন্তু এই রূপ আমাকে কত অপমান করেছে, আমাকে খারাপ খারাপ কথা বলেছে। একে বিয়ে করতে আমি চাই না, বিশ্বাস করো। তখনই উদ্দালক বসু বলে, মানে এইসব কি কথা বলছিস? এই মেয়ের তো পেটে এক মুখে আর এক, তোর বিয়ে আজ বাদে কাল, আর তুই এ সমস্ত কথা বলছিস? দেখ তোতা, ভালো হচ্ছে না কিন্তু। তোতা তখন বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা প্লিজ বিশ্বাস করো আমার কথাটা, আমার একটু সময় চাই, আমি নিজেকে সময় দিতে চাই বাবা। কোজাগরি বলে, তখন যখন বললাম কথাগুলো, তখন কেন বললি তুই রূপকে মন থেকে মেনে নিয়ে বিয়ে করছিস? কেমন লাগছে তোতা এখন বলতো এই কথাগুলো শুনে? আমরা তো বাবা মা, সবসময় চেয়েছি তুই সুখে থাক, ভালো থাক, আজও সেটাই চাইবো। কিন্তু তুই যদি এই রকম করিস তাহলে কার মন ভালো লাগে বল? তোতা বলে, আমার একদম ভালো লাগছে না। আমি বুঝতে পারিনি যে আমার এতটা কষ্ট হবে। বুকের মধ্যে চাপা অভিমান জমে রয়েছে। এই বিয়ে করলে আমি সুখী হব না মা, বিশ্বাস করো। তখনই কোজাগরি বলে, কিন্তু এখন রূপদের বাড়িতে কি জানানো হবে? প্রথমে তুই স্বীকার করলি, তারপরে অস্বীকার করলি, আবার স্বীকার করলি। এখন তুই কি করতে চাইছিস? তোর বাবা মার সম্মানটা তো গেছেই, এখন আবার যাবে, তাই তো? ঠাম্মি তখন বলে, সত্যি কথা তোতাবুড়ি, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। তোমার সাথে কথা বলেই তো সব কিছু ঠিক করা হয়েছিল। তাহলে তুমি আজকে এরকম কেন করছো? এটা কি পেয়েছো? মানে যতই হোক রূপদেরও তো একটা সম্মান আছে, ওদেরও তো নিশ্চয়ই আত্মীয় স্বজন সমস্ত কিছু নেমন্তন্ন করা হয়ে গেছে। এখন যখন ওরা এটা জানতে পারবে তখন কতটা রিয়াক্ট করবে বুঝতে পারছো? তোতা বলে, কি করতাম আমি? আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আসমান আমাকে রিজেক্ট করেছে, রূপ আমাকে প্রথমে রিজেক্ট করেছে, তারপর আমি কোথায় যাব আমি সত্যি বুঝতে পারছিলাম না, তাই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কোজাগরি বলে, জানি না, তুমি যা পারো করো, আমাকে আর এসবের মধ্যে টেনো না, আমার সত্যি কথা আর ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে এটা কি হচ্ছে। হ্যাঁ তোতা, তোমার জীবন নিয়ে তুমি এরকমভাবে ছিনিমিনি খেলছো? এইদিকে দর্শনা আসমানকে অপমান করে খুব খুশিতে রয়েছে। দর্শনা ভাবে তোতার সাথে রূপের বিয়েটা হয়ে গেলে আসমানকে আরও বেশি করে জব্দ করা যাবে। এটাই হচ্ছে সেই সুযোগটা, আর একটু পরেই সেই সুযোগটা আমি কাজে লাগাবো। এর মধ্যেই তোতার মন খারাপ, তোতা এই বিয়েতে বসতেই চায় না। অনুশ্রী বলে, বৌদিভাই কি হবে বলো তো, আমাদের মেয়ে তো কষ্ট পাচ্ছে। তোতা কষ্ট পাক সেই রকম কাজ তো আমরা করবো না বলো। তখনই কোজাগরি বলে, ছাড়ো তো, অনেক হয়ে গেছে, আর এসব পাত্তা দেবো না, ভালো লাগছে না। সবসময় যদি কেউ এরকম ঝামেলা করতে থাকে তাহলে কষ্ট হয়, কোথাও গিয়ে তো একটা কষ্ট হয়, তাই না? আর এসব নিয়ে আমি ভাবতেও চাই না, যা হবার হয়ে গেছে। তোতা, তুমি রূপকেই বিয়ে করবে।